দফা আদায়ে হেফাজতের মহাসমাবেশে জনতার ঢল। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। নারী কমিশনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে বাতিলের আহ্বান জামায়াত আমিরের। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরির লক্ষ্য জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। সিলেটে যাত্রা বিরতি শেষে ঢাকায় পৌঁছাবেন সোমবার। সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ। শঙ্কা মাথায় নিয়েই কাজ করেন সংবাদকর্মীরা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিশ্চিত হবে সুরক্ষা। গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্প খাতে বাড়বে উৎপাদন ব্যয়। রপ্তানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসির সিদ্ধান্তে বাড়বে সংকট। এবং ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঝুটের গোডাউন। গাজীপুরের কোনাবাড়িতে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি। চার দফা আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন নেতারা। অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি। যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2013 সালে লং মার্চের পর পেরিয়ে গেছে 1 যুগ। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এসে শাপলা চত্বর জানালেন অনেকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড ও নির্মমতার বিচারও দাবি করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সমাবেশ শুরু হওয়ার কথা শনিবার সকাল 9টায়, কিন্তু এর অনেক আগেই জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মানুষ সামিল হন এই জনস্রোতে। 2013 সালের লং মার্চের পর পেরিয়ে গেছে 1 যুগ। 2025 সালের এই সমাবেশে এসে শাপলা চত্বরে 5ই মের ভয়াল স্মৃতির কথা জানালেন অনেকে। খুনি শেখ হাসিনা সরকার আমাদেরকে উৎখাত করার জন্য যত প্রকার শক্তি প্রয়োগ করার আইন প্রশাসনের মাধ্যমে সমস্ত কিছু নির্বিরাকে শত শত কোরআনের হাফেজ আলেমকে নির্দ্বিধায় হত্যা করেছে। অনতিবিলম্বেই এই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার কার্য দাবি জানাচ্ছি। মতিঝিল থানার সামনে ছিলাম, আমার সহযোদ্ধা যারা ছিল একজনের মাথার এদিক দিয়ে গুলি ঢুকেছিল। নারী বিষয়ক কমিশনের প্রস্তাব ও সংবিধানে বহুত্ববাদ শব্দের ব্যবহার বাতিল সহ 4 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হলেও বারবারই উঠে আসলো শাপলা ট্র্যাজেডি প্রসঙ্গ। মহাসমাবেশে যোগ দিয়ে আগতরা বলছেন, শাপলা ট্র্যাজেডির মাধ্যমে দেশের আলেম ওলামাদের কণ্ঠস্বর দমনের চেষ্টা করে বিগত ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ সময় ফ্যাসিবাদের যে শাসনামল ছিল, সেখানে আমরা কোনো কথা বলতে পারতাম না, কোনো প্রোগ্রাম আমরা করতে পারতাম না। ছাত্র জনতার রক্তের ফসল আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। 5ই মের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড ও নির্মমতার বিচার দাবি করেছে হেফাজত নেতাকর্মীরা। 2013 সালে শাপলা চত্বরে ডাকা হেফাজত ইসলামের কর্মসূচিতে কি হয়েছিল সে প্রসঙ্গ উঠে এলো আজকের এই মহাসমাবেশে। বিগত আওয়ামী সরকার সেদিন গণহত্যার জন্ম দিয়েছিল, এমনটাই দাবি করে সে ঘটনার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আজকের এই আয়োজক এবং আগতরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাই আসছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভোট চান জামায়াত আমির। 14 বছর পর জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। শনিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের জেলা ও মহানগরীর নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্বোধনী বক্তব্যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ কোরআন বিরোধী আখ্যা দিয়ে ডক্টর শফিকুর রহমান দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত আমির। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ।
তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। দেশকে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চান ডক্টর শফিকুর রহমান। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতের পাশাপাশি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। কমিশন কারো প্রতিপক্ষ নয় উল্লেখ করেও তিনি বলেন, জোটের সমন্বয়ক হিসেবে অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি আছে তাদের। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসে কমিশন। সংলাপে সমমনা জোটের নেতৃত্ব দেন সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব হবে। বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মত পার্থক্য থাকবে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। প্রায় 3 ঘণ্টাব্যাপী সংলাপ শেষে সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। ইন্টিরিম গভর্নমেন্টের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন দেয়া। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট 112টিতে একমত এবং 26টিতে দ্বিমত পোষণ করেছে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা শেষে কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। স্বাস্থ্যগত জটিলতার পরও নিয়মিত ফ্লাইটে ফিরতে নিজেই সম্মতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 3 মাস 25 দিন পর 4 মে লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং পরের দিন সোমবার বেলা 11টায় সিলেট হয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। তার সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আগামী রবিবার দিন ইনশাআল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে উনি যাবেন। আমরা আশা করছি যে 6টা ফ্লাইট যাবে এবং উনি সিলেটে ট্রানজিট 1 ঘন্টা থাকবে এবং সিলেট থেকে ঢাকা পৌঁছাবে 10:55-তে। যুক্তরাজ্যের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দলের হাজারো নেতাকর্মী খালেদা জিয়াকে বিদায় জানাতে ইতিমধ্যেই প্রস্তুত। তার সঙ্গে দেশে আসছেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক। আমরা সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকবো। আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে এবং ওইখানে সালাম জানাবেন সবাই। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। বিএনপির নেতাকর্মীরা ধারণা করেছিলেন মায়ের সাথে দেশে ফিরবেন তারেক রহমান, তবে রাজনৈতিক নানা সমীকরণের বিবেচনায় এখনই ফিরছেন না তিনি। অন্যদিকে দেশে ফিরে দলের হাল ধরতে সক্রিয় ভূমিকা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। তবে সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হামলা মামলা, জীবনের হুমকির সঙ্গে চাকরি হারানোর ভয়, চরম নিরাপত্তাহীনতার মাঝেই পেশাগত দায়িত্ব পালন করতে হয় সংবাদকর্মীদের। তবে সাংবাদিক সুরক্ষা আইন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার থেকে জনগণ সব পর্যায়ের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাথিলা শারমিনের রিপোর্ট।
2025 সালের মার্চ পর্যন্ত 102 জন সাংবাদিক নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 48 জনই পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার। জীবনের ঝুঁকির সঙ্গে মামলা, চাকরিচ্যুতির মতো ঘটনাও আতঙ্কিত করেছে গণমাধ্যম কর্মীদের। এমনকি সাংবাদিক হত্যা নির্যাতনের মামলা আদালতে ঝুলে থাকে যুগের পর যুগ, বিচার পান না ভুক্তভোগীরা। নারী সাংবাদিক হিসেবে আমার উপর আক্রমণ করা হয়েছিল। মাঠে যারা কাজ করে তাদের উপর চাইলেই হামলা করা, এটা তো আসলে কোনোভাবে হইতে পারে না। সব পক্ষেরই বিরাট ভাজন আসলে সাংবাদিকদের হতে হয়। বিচার প্রক্রিয়া অনেক দিন হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ন্যায্য বিচারটা পায় নাই। যদিও আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের 2025 সালের মুক্ত গণমাধ্যমের তালিকায় 16 ধাপ উন্নতি করলেও সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের এখনো অবস্থান 31তম। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে জনমানসিকতার পরিবর্তন না হলে মত প্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে। সাংবাদিকদের বিরুদ্ধে জেনোসাইডের মামলা, এটা তো একই সাথে ভয়ঙ্কর এবং একই সাথে হাস্যকর। সংবাদপত্র কিংবা গণমাধ্যমে যে পুরোপুরি বিশুদ্ধ সেটা আমি বলবো না। আমি যে আদর্শকে ধারণ করি তার বিপরীত দিকে, সুতরাং ওইটাকে আমার ভাঙচুর করতে হবে, ওইটাকে আগুন ধরিয়ে দিতে হবে। সরকারের কোনো সমালোচনা করা যাবে না, কিংবা এখানে অন্যায় প্রতিবাদ হলে কিছু করা যাবে না, তাহলে পরে তো আর আমার গণমাধ্যম টিকবে না। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য শামসুল হক জাহিদ জানান, মুক্ত গণমাধ্যমের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে অবস্থার উন্নতি হতে শুরু করবে। সাংবাদিক সুরক্ষা আইন আমরা প্রস্তাব করেছি এবং একটা আইনের খসড়াও তৈরি করে দিয়েছি। আমরা প্রেস কাউন্সিলের বদলে আমরা বলছি একটা পার্মানেন্ট প্রেস কমিশন। এই দুইটা জিনিস যদি সরকার করে দেয় তাহলে আমাদের মনে হয় অনেকগুলো জিনিস স্ট্রিমলাইনড এবং ডিসিপ্লিনড হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম মালিক সহ সংশ্লিষ্ট সবার ভূমিকা জরুরি বলেও মনে করেন কমিশনের সদস্যরা। গণমাধ্যম দিবসের এবারের প্রত্যাশা হোক বাংলাদেশ হোক সংবাদকর্মীদের জন্য নিরাপদ স্থান। রাষ্ট্র আর জনগণের মাঝে সেতু হিসেবে কাজ করুক গণমাধ্যম। সত্যিকারের ভিত্তি পাক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই উপলক্ষে সকালে রাজধানীর খিলগাঁওয়ে সচেতনতার র্যালি হয়েছে। কোনো গাফিলতির অভিযোগ থাকলে তা হটলাইন, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে সিটি কর্পোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান প্রশাসক। বলেন, মশা নিয়ন্ত্রণে কেবল সিটি কর্পোরেশন নয়, এগিয়ে আসতে হবে নাগরিকদেরও। কখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব, কখনো বা কিউলেক্সের উপদ্রব। রাজধানীতে মৌসুমের বেশিরভাগ সময়ই নাগরিক যন্ত্রণার বড় কারণ মশা। আর এই কীট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সামনেই বর্ষা মৌসুম, মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এই অবস্থায় শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে 200 জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সঙ্গে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে র্যালির আয়োজন করা হয়। বিশেষ এই কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মশক নিধনের পুরো কার্যক্রমই রাখা হচ্ছে নজরদারিতে। আমাদের তরফে আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, আমাদের কোনো গাফিলতি নেই। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একজন করে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে। আমাদের অফিসে একটি মনিটরিং সেল আছে, সেখান থেকে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারি কে কোথায় কাজ করতেছে বা করতেছে না। কাজে সবকিছু আমাদের পর্যবেক্ষণে আছে। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের। কার্যক্রম নিয়ে অভিযোগ থাকলে তা জানাতেও অনুরোধ করেন তিনি। আমাদের কমপ্লেন করার অনেকগুলো জায়গা আছে। আমাদের একটা হটলাইন আছে, এটা 724। আমাদের মনিটরিং সেন্টার আছে সেখানে, এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, সে পেজে ঢুকেও আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। যতগুলো অভিযোগ পাই সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করি। মশক নিধনে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর পয় নিষ্কাশন প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র 65%। ব্যয় বেড়েছে 1411 কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিষ্ঠানটির দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট।
চট্টগ্রামের হালি শহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। 163 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট 200 কিলোমিটার পাইপলাইন, 15টি পাম্প স্টেশন এবং 144 কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল 3,808 কোটি 58 লাখ টাকা। 2 দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,219 কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত 3 বছরে অগ্রগতি মাত্র 65%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারবে, ওই রকম লাইনে এটা আমাদের প্রজেক্টে যাবে। এই কাজগুলো মোটামুটি সব মিলে 65% অগ্রগতি। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে 6টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় 2022 সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় 20 লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে। প্রকল্পে মোট 180 কিলোমিটার অগভীর এবং 20 কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে 90 কিলোমিটার। তবে পুরো নগরীকে স্যানিটেশন ব্যবস্থায় আনতে সময় লাগবে 2035 সাল পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে 2035 সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 2070 সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছুকে আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, একটা সঠিক পরিকল্পনার অভাব। বাকি ক্যাশমেন্ট যেগুলো আছে এগুলো যাতে তাড়াতাড়ি আমরা পরিকল্পনা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি। যতটুকু পিছিয়ে আছি ঠিক ততটুকুন আমরা যাতে রিকভার করতে পারি। 1963 সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও এখনো পর্যন্ত পানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ সংস্থাটি। দীর্ঘ 50 বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। সিন্ধুর পানি না দিলে ভারতে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। টানা 9ম রাতেও নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। আজাদ কাশ্মীরে বাংকার নির্মাণ সহ যুদ্ধের প্রস্তুতি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত 16 মার্চ 20 আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এ মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে বিচারক বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনে। হজযাত্রার 5ম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 5,000 মুসল্লি। হজ অফিস জানিয়েছে এখনো 12,000-এর বেশি হজযাত্রীর ভিসা হয়নি, তবে নির্দিষ্ট সময়ের আগেই তাদের ভিসা হয়ে যাবে। এখন পর্যন্ত 50টি ফ্লাইটে 20,000-এরও বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় 5,200 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ পালন করবেন। ভিসার তথ্য পেয়েছি, সেখানে আমাদের মাত্র 12,535টি ভিসা এখন পর্যন্ত প্রিন্ট অবস্থায় আসেনি। এগুলোর মধ্যে কিছুটা অনেকগুলো প্রায় অ্যারাউন্ড 8,000 প্রায় 8,000-এর মতো ভিসা যেগুলো আসলে নতুন আবেদনের প্রেক্ষিতে নিউ অ্যাপ্লিকেশান হিসাবে আছে এবং বাকিগুলোর অধিকাংশই আন্ডার প্রসেসের অবস্থায় আছে। গত 4 দিনের ফ্লাইটে যে সমস্ত হজযাত্রী ভিসার কারণে যেতে পারেনি, এর মধ্যে অনেকগুলো ভিসা সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে অনেকগুলো ভিসা ইতিমধ্যেই হয়ে গেছে।
শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে 5%। এতে যেমন রপ্তানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ, তেমনি নতুন পুরান গ্যাস সংযোগে এক এক রকম দাম নির্ধারণে অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে অসম প্রতিযোগিতা, এমন শঙ্কা উদ্যোক্তাদের। এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টার দাবি, বিইআরসির দুর্নীতি দমন না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। MS আরিফিনের রিপোর্ট। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে এক লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না, আবার আমরা গ্যাসও পাচ্ছি না। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। কস্টিংটা দুইভাবেই বাড়ছে, একভাবে হচ্ছে আমার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বিশ্বব্যাপী এখন কিন্তু সর্বনিম্ন প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের। সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন, এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্প বান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির দুর্নীতি। এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না, বাজার আলটিমেটলি আমদানিকৃত পণ্যের দখলে চলে যাবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। লোডশেডিংও বেড়ে যাচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীরা রাজনীতি করতে চাইলে অন্তত 3 বছর কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা M সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে FDC-তে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, ব্যবসায়ী যদি কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পান, নির্বাচন কমিশনের তার আদ্যপান্ত খুঁজে দেখতে হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকেও মনোনয়ন দেওয়ার আগে ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ করেন। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান, তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা। আর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামের ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টামের বেশিরভাগ মালামাল। বেলা 11:30টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শুরুতে 2টি ইউনিট ও পরে যোগ দেয় আরও 4টি ইউনিট। আগুন আশেপাশের কয়েকটি বসত বাড়িতেও ছড়িয়ে পড়ে, তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি বসতঘর থেকে 2টি ম্যাগাজিন, গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর আগে গত 29 মার্চ রাতে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় মোটরসাইকেলে থাকা একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে নগরীর চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। এ সময় গুলিবর্ষণে 2 জন নিহত ও আহত হন আরও 2 জন।
বাউফলে নিখোঁজের 4 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান চলছে। স্বামীকে হারিয়ে কান্না থামছে না স্ত্রী তাসমিয়ার। ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে কিভাবে কাটবে দিন, সে অনিশ্চয়তা ভর করেছে পুরো পরিবারই। গত 29 এপ্রিল পটুয়াখালীর বাউফলের লক্ষ্মীপাশা গ্রামের খলিল গাজী পারিবারিক কাজে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় 2রা মে থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে শনিবার সকালে রাস্তার কাছে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একে হত্যাকাণ্ড দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। 2টা নাবালক শিশু হত্যা করছে, বাপ ডাকতে কিনে বঞ্চিত করছে, তাদের বিচার চাই। আমার ভাইয়ের খুনিদের এরকম নৃশংসভাবে মৃত্যু চাই। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। সুরতাল প্রস্তুত করা হয়েছে, পরবর্তী কার্যক্রম চলমান। আপাতত দৃষ্টিতে একটা হত্যা মনে হচ্ছে। নিহত খলিল গাজী নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় কাজ করতেন। সময় সংবাদ, পটুয়াখালী। কক্সবাজারে বন্য হাতির আক্রমণে আহত হয়েছেন 2 শ্রমিক। ভোরে খাবারের খোঁজে চকরিয়ার খ্রিস্টান পাড়ায় হানা দেয় 2টি বন্য হাতি। এ সময় বেশ কয়েকটি ঘর ভেঙে দেয় এবং ফসল নষ্ট করে। এক পর্যায়ে ফসলের জমি বাঁচাতে হাতিগুলোকে ধাওয়া করেন স্থানীয়রা। পরে পালিয়ে যাবার সময় সাফারি পার্কের পাশে নির্মাণ শ্রমিকদের ঘরে আক্রমণ করে হাতি দুটি। এতে গুরুতর আহত হন 2 শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। IMF ঋণের অর্থছাড় করতে বেশি শর্ত জুড়ে দিলে বাংলাদেশ সরে আসতে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। কারণ সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বাজেট বিষয়ক এক সেমিনারে কথা বলেন তিনি। তবে আগামী বছরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবে বাংলাদেশ। এ সময় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কৃষিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা। পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট শুল্ক কমানোর পাশাপাশি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পরামর্শও দেন তারা। আবার আমি যদি আইসিইউ থেকে বেরিয়ে আসি তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি এবং অন্যান্য দাতারা বলে যে না 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 ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই আপনাদের। তারপরে ডেটা ফেটা ভুল থাকলো, প্রিপারেশন কিছু থাকলো, আমরা 6 মাসের মধ্যে ইকোনমিকে আমরা টার্ন অ্যারাউন্ড করেছি, আইসিইউ থেকে বাইর করে আনছি। তাহলে আমি এখন ফিরে আসবো কেন? আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি। ব্যাপারটা বুঝছেন? এইটা রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে কক্সবাজারের শত শত একর আবাদি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। গত 8 বছরে উখিয়া ও টেকনাফের বহু নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসল। এজন্য ক্যাম্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। তবে সবার সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার পশ্চিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশেই 20 একর জমির মালিক স্থানীয় কৃষক গফুরুল্লাহ ও ফরিদ আলম। একসময় এ জমিতে 3 ধরনের ধান ও সবজি চাষ হতো, কিন্তু গত 8 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে অযোগ্য হয়ে পড়েছে জমিতে চাষাবাদ। একইভাবে তেলিপাড়ার উখিয়ার ঘাট এলাকায় খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। এমনকি খালের পানি ব্যবহার করা হতো সেচের জন্য। রোহিঙ্গাদের বর্জ্যে এই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। রিফিউজি আসার পর থেকে এই জমিগুলো কোনোভাবে আমরা চাষ করতে পারিনি। কৃষি বিভাগ বলছে রোহিঙ্গাদের বর্জ্যের কারণে প্রতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কমছে কৃষি জমির পরিমাণ। একই সঙ্গে উৎপাদন কমেছে খাদ্যশস্যের। অনেক দাতা সংস্থা এখানে কাজ করে, তাদেরকে এইসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং ক্যাম্প থেকে বর্জ্যগুলো কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যাতে কোনোভাবেই স্থানীয়দের কৃষি জমিতে না আসে। আলটিমেটলি আমাদের যে পরিবেশ বন্ধু যে সমস্ত জীববৈচিত্র্যগুলো ছিল সেগুলো তো নষ্ট হচ্ছে এবং এটা ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত সরকারের।
সবার সমন্বয়ে ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানের আশ্বাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার। ক্যাম্পে যারা যে সমস্ত এনজিওরা কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এলাকাবাসীর তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে উখিয়া ও টেকনাফের 1000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত, অথচ এখনও তাদের কোনো সহায়তা দেয়নি কোনো কর্তৃপক্ষ। চতুর্মুখী সংকটে পর্যটন নগরী কক্সবাজার রোহিঙ্গাদের অবস্থানের কারণে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে স্থানীয়দের কৃষিজমি, একই সঙ্গে দূষিত হচ্ছে নদী ও সাগর। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লা নগরীর 4টি খাল দীর্ঘদিন খনন না করায় আসন্ন বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা বাসিন্দাদের। খালগুলো দখল ও ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় পানি চলাচল প্রায় বন্ধ। সিটি কর্পোরেশন বলছে বর্ষার আগেই খনন কাজ শেষ করা হবে। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। কুমিল্লা নগরীর সংগ্রাস এলাকার খাল দেখলে মনে হবে ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ ও খনন না করায় অস্তিত্ব সংকটে খালটি। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। শুধু সংগ্রাস নয়, একই চিত্র রাজাপাড়া, উত্তর চরথা এবং উত্তর রেসকোর্স এলাকার খালগুলোরও। দখল, দূষণ ও নাব্য সংকটে প্রায় বন্ধ পানি প্রবাহ। এলাকাবাসী বলছেন যে খালের প্রশস্ততা একসময় প্রায় 100 ফুট ছিল, বর্তমানে তা নেমে এসেছে 8 থেকে 10 ফুটে। এ কারণে আগামী বর্ষা মৌসুমেও নগরীতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন তারা। গাংডা আমাদের ডাস্টবিন বানাইলেছে সম্পূর্ণ ময়লা হালাইয়া, এবং এটার কোনো তত্ত্বাবধান নাই। মুরগির পশম রাত্রে বস্তা ফালাইয়া যে অবস্থা, আমরা বাড়ি ঘরে ঘরে পানি ঢুকে আপনার থাকতে পারি না। খালগুলো মানুষ সবাই দখল করে নিছে, এজন্য পানিটা তার নিয়মিত স্রোতে যেতে পারে না। আমরা কিন্তু চাই আমরা ড্রেনটা কিন্তু পরিষ্কার করে দাও, আমরা বহুত কষ্টতে আছি। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন নগরবাসী। আর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে জানান সাবেক মেয়র। বৃষ্টি পানি থাকে, কেন থাকে? পানি যাওয়ানোর ব্যবস্থা কর্তব্য তো ওয়াই কর্তব্য, একটাতে একটা খালের লোকে সংযুক্ত করতে হবে। আপনি তো বললেন এই গুঙ্গির খাল, সবগুলি খাল আমার সময় আমি সংস্কার করতাম। কম বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের, তবে শিগগিরই খননের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ব্যাপারে বড় ধরনের স্কিম আমাদের হাতে নিতে হবে এবং ডিপিপি মানে সুনির্দিষ্ট ডিপিপি অনুমোদন করাইতে হবে গভর্নমেন্টের থেকে। ওই তখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করানো যাবে। 2011 সালে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন, তবে এখনও নগরীর সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা ও যানজট। সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাইরের খবর। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত কোনো উদ্যোগ নিলে পাকিস্তান সামরিক হামলা চালাবে, এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। অপরদিকে পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে আসা পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ইসলামাবাদকে IMF-এর দেয়া ঋণও পর্যালোচনা করতে সংস্থাটির প্রতি অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের। টানা 9 রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুরের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি গুলি বর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয়রা। দীর্ঘদিনের চুক্তির আওতায় থাকা সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরির কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর হুমকিতে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার বাসিন্দারা। বিভিন্ন গ্রামে প্রাণ বাঁচাতে বাংকার তৈরি করছেন অনেকে। যুদ্ধাবস্থার উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্যিক সম্পর্কেও। পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। অপরদিকে ইসলামাবাদকে IMF-এর দেয়া ঋণ প্রতিশ্রুতি পর্যালোচনার আহ্বান জানিয়েছে মোদী প্রশাসন। দুই দেশের উত্তেজনার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে পরিষদের সভাপতিত্বে থাকা দেশ গ্রিস জানিয়েছে খুব শিগগিরই এ আলোচনা হতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংগঠনের পথ চলা।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাফ জয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। এ সময় সংগঠনের মুখপাত্ররা জানান, খুব দ্রুতই 10 বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। এ সময় ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানান তামিম ইকবাল। আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, কারা যে বোর্ড ডিরেক্টররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে দ্রুত করার মাধ্যমে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এখন অনেক জেলা বিভাগে আমি যাই, চিটাগংয়ে আমি নিজেও গিয়েছি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি। অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন, বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুমি কে আমি কে, চলছে লড়াই চলবে, হেফাজত লড়বে। 4 দফা আদায়ে রাজধানীতে হেফাজতের মহাসমাবেশ, দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি, করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। নারী কমিশনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে বাতিলের আহ্বান জামায়াত আমিরের, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার পরামর্শ। এবং ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরি লক্ষ্য জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।